তাম্বুল রাতুল হইল অধর পরশে। এর অর্থ হলো অধর বা ঠোঁটের পরশে বা স্পর্শে পান লাল হয়ে গেল। এটি মূলত রূপক অর্থে পদ্মাবতীর ঠোঁটের অসাধারণ লাল আভা ও সৌন্দর্যের তীব্রতা বোঝাতে ব্যবহৃত হয়েছে। যেখানে পানের রসে ঠোঁট লাল হওয়ার বদলে ঠোঁটের ছোঁয়ায় পানি লাল হয়ে যায়। দর্শক, কি অসাধারণ রূপের বর্ণনা, তাই না? এই রূপবতী নারী আর কেউ নন, তিনি হলেন সিংহলের রাজকন্যা পদ্মাবতী, যার রূপের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল আস্ত একটি রাজ্য। স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নাসরিন জান্নাত শান্তা। আজ আমরা ডুব দেব মধ্যযুগের বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নিদর্শনে। জানব শ্রেষ্ঠ পণ্ডিত কবি আলাওলের জীবনের এক অবিশ্বাস্য উত্থান পতনের গল্প এবং তার অমর সৃষ্টি পদ্মাবতী কাব্যের আদ্যোপান্ত। পদ্মাবতীর গল্পে যাওয়ার আগে চলুন এর স্রষ্টা মহাকবি আলাওলের জীবনের পাতাটা একটু উল্টে দেখি। তার নিজের জীবনটাই যেন একটা জলজান্ত মহাকাব্য। আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে ফরিদপুরের ফতেয়াবাদে এক অভিজাত অমাত্য পরিবারে তার জন্ম। ছোটবেলাতে তিনি বাংলা, সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বাবার সাথে নৌকায় চট্টগ্রাম যাওয়ার পথে পর্তুগিজ জলদস্যুরা তাদের আক্রমণ করে। চোখের সামনে বাবাকে হত্যা করা হয়, আর তরুণ আলাওলকে বন্দি করে নিয়ে যাওয়া হয় আরাকানে। আরাকানে গিয়ে শুরু হয় তার বেঁচে থাকার নতুন লড়াই। প্রথমে রাজার দেহরক্ষী, এরপর শিক্ষকতা এবং নিজের মেধার জোরে একসময় তিনি পৌঁছে যান আরাকান রাজদরবারে। প্রধান অমাত্য কোরেশি মাগুন ঠাকুরের আনুকূল্যে তিনি সাহিত্য চর্চা শুরু করেন। কিন্তু তার জীবনে আবারও নেমে আসে ঘোর অমানিসা। ১৬৬০ সালের দিকে মোগল শাহজাদা শাহ সুজার বিদ্রোহের সাথে জড়িত থাকার মিথ্যা অভিযোগে আলাওলকে কারাগারে নিক্ষেপ করা হয়। দীর্ঘ ৫০ দিন কারাভোগের পর তিনি মুক্তি পান ঠিকই, কিন্তু একসময় রাজদরবার কাঁপানো এই কবিকে স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘ ১০ বছর পথে পথে ভিক্ষাবৃত্তি করে কাটাতে হয়। আলাওল তার জীবনে মোট ৭টি কাব্য রচনা করেছিলেন, কিন্তু তাকে অমর করে রেখেছে তার শ্রেষ্ঠ কাজ পদ্মাবতী। মালিক মুহাম্মদ জায়সী ১৫৪০ খ্রিস্টাব্দে রচনা করেছিলেন হিন্দি পদুমাবত। প্রায় ১০০ বছর পর ১৬৪৮ খ্রিস্টাব্দে মাগন ঠাকুরের নির্দেশে আলাওল বাংলায় এটি অনুবাদ করেন। তবে এটি নিছক কোনো অনুবাদ ছিল না। পয়ার ও ত্রিপদী ছন্দের নিপুণ প্রয়োগ, সাবলীল ভাষা এবং কবিচিত্রের অসাধারণ কল্পনার মিশেলে এটি হয়ে ওঠে বাংলা সাহিত্যের এক অনন্য মৌলিক শিল্পকর্ম। পদ্মাবতী কাব্যের গল্পটি হার মানাবে যে কোনো আধুনিক থ্রিলার সিনেমাকেও। গল্পের শুরু হয় সিংহল রাজকন্যা পদ্মাবতী এবং তার প্রিয় সুখ পাখি হীরামনকে ঘিরে। রাজা ক্রুদ্ধ হয়ে হীরামনকে মারতে চাইলে সে উড়ে বনে পালায় এবং একসময় বিক্রি হয়ে চিতোরের রাজা রত্নসেনের কাছে পৌঁছায়। হীরামনের মুখে পদ্মাবতীর রূপের বর্ণনা শুনে রাজা রত্নসেন যেন পাগলপাড়া হয়ে যান। সব ছেড়ে তিনি ছুটে যান সিংহলে। মহাদেবের আশীর্বাদে এবং অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে পদ্মাবতীর সাথে তার বিয়ে হয়। এরপর নতুন বউকে নিয়ে তিনি ফিরে আসেন নিজের রাজ্য চিতোরে। কিন্তু চিতোরে এসে রাজা রত্নসেন এক ভুল করে বসেন। মিথ্যাচার ও অপকৌশলের দায়ে তিনি তার রাজসভার পণ্ডিত রাঘব চেতনকে নির্বাসন দেন। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা রাঘব সোজা চলে যায় দিল্লির শাসক আলাউদ্দিন খিলজির কাছে। সেখানে গিয়ে সে পদ্মাবতীর রূপের এমন বর্ণনা দেয় যে খিলজি পদ্মাবতীকে পাওয়ার জন্য উন্মাদ হয়ে ওঠেন। খিলজি রত্নসেনকে চিঠি পাঠান, পদ্মাবতীকে দাও, বিনিময়ে যত রাজ্য চাও দেব। রত্নসেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে শুরু হয় ভয়াবহ যুদ্ধ। দীর্ঘ ৮ বছর চিতোর অবরোধ করেও খিলজি ভেতরে ঢুকতে পারলেন না। শেষে তিনি ছলনার আশ্রয় নিলেন। সন্ধির বাহানায় চিতোগড়ে ঢুকে অপকৌশল করে রাজা রত্নসেনকে বন্দী করে নিয়ে গেলেন দিল্লিতে। রাজাকে বাঁচাতে এবার এগিয়ে এলেন বীর যোদ্ধা গোরা এবং বাদল। তারা ১৬০০ পালকিতে ১৬০০ সশস্ত্র রাজপুত যোদ্ধা লুকিয়ে সোজা পৌঁছে গেলেন দিল্লিতে। ঘোষণা করা হলো রানী পদ্মাবতী রাজাকে শেষবার দেখতে এসেছেন। এই সুকৌশলে তারা রাজাকে মুক্ত করে আনলেন ঠিকই, কিন্তু ভয়ঙ্কর এক যুদ্ধে নিহত হলেন বীর গোরা। গল্পের শেষটা আরো মর্মান্তিক। চেতনে ফিরে রত্নসেন জানতে পারলেন
রাজা দেবপাল পদ্মাবতীকে পাওয়ার ধৃষ্টতা দেখিয়েছে। রত্নসেন দেবপালের সাথে যুদ্ধে লিপ্ত হন। দেবপাল নিহত হন ঠিকই, কিন্তু রত্নসেনও মারাত্মক আহত হয়ে ফিরে আসেন এবং অল্পদিন পরেই মারা যান। তৎকালীন প্রথা অনুযায়ী রানী পদ্মাবতী ও নাগমতী রত্নসেনের চিতায় আরোহণ করে নিজেদের জীবন বিসর্জন দেন। আর এভাবেই এক করুণ পরিণতির মধ্য দিয়ে শেষ হয় এক মহাকাব্যিক প্রেমের গল্প। পদ্মাবতী কাব্যের কাহিনীতে ঐতিহাসিকতা কতটুকু তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু আলাওয়ালের লেখনীতে এই কাল্পনিক কাহিনী যেভাবে রক্ত মাংসের রূপ পেয়েছে তা বাংলা সাহিত্যে বিরল। আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের কাছে একটি প্রশ্ন, আলাওয়ালের অনুবাদ করা পদ্মাবতী কাব্যটি কোন ছন্দে রচিত হয়েছিল? সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিসিএস ও সাহিত্যের এমন দারুণ সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।